লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, 2026 সালে নতুন বছরে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগতম। তো আজকে দেখো আমাদের ভূগোলের 1 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব, রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা। তো দেখো এবছরও গত বছরের মতো যে নাম্বার বিভাজন করেছিল এবছরও সেরকম করেছে। তোমাদের প্রথম পরীক্ষা হবে 30 নাম্বার এবং কোন কোন অধ্যায়গুলো পরীক্ষা হবে এখানে সেগুলো মেনশন করে দেওয়া আছে। টোটাল তোমাদের 6টা অধ্যায়ের মতো পরীক্ষা হবে। তার মধ্যে এমসিকিউ ছোট প্রশ্ন থাকবে 6 নাম্বার, এসএকিউ থাকবে 4 নাম্বার, 2 নাম্বারের প্রশ্ন দুটো থাকবে 4 নাম্বার, 3 নাম্বারের দুটো থাকবে 6 নাম্বার এবং 5 নাম্বারের দুটো থাকবে 10 নাম্বার। এখান থেকে টোটাল তোমাদের নাম্বার বিভাজন হয়ে যাচ্ছে 30 নাম্বারের পরীক্ষা। তো চলো আমি 1 নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তো দেখো 1 নম্বর স্কুলটা তোমাদের প্রত্যেকের বইতে 293 পেজে আছে, এখানে দেখতে পাচ্ছ 293 নম্বর পেজে। তো যাদের কাছে বই আছে দেখো, যাদের কাছে বই নেই আমার এই চ্যানেল থেকে দেখো প্রশ্ন উত্তরগুলো তোমরা ঝটপট করে সমাধান করে ফেলো। তো দেখো প্রথমে কি বলেছে, প্রথমে এখানে দেখো একের দাগে তোমাদের 6টা এমসিকিউ প্রশ্ন বলেছে, সেই 6টা এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে করতে হবে এবং তারপরে ছোট প্রশ্নের দিকে আমরা যাব। তো প্রথম প্রশ্ন বলেছে উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা যাকে আমরা কি বলি সপ্তর্ষি মণ্ডল, এবং লাল গ্রহ কাকে বলা হয়, উত্তর হবে মঙ্গলকে। মঙ্গলকে কিন্তু লাল গ্রহ বলা হয়। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র বিষয় সংস্থাটির নাম হচ্ছে ইসরো এবং পৃথিবীর গড় ব্যাসার্ধের পরিমাণ হচ্ছে 6500 কিলোমিটার। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত, না 8848 মিটার। পৃথিবীর কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে থাকে, উত্তর হবে 66.5 ডিগ্রি কোণ করে থাকে। এরপরে দেখো সূর্যোদয়ের আগে সময়কে কি বলা হয়, উষা, অর্থাৎ ভোরের বেলা যখন আম, আমাদের পুরো পৃথিবী আলোকিত হয় কিন্তু সূর্যকে দেখা যায় না, সেই সময়টাকে বলা হয় উষা। এর পরের প্রশ্ন দেখো 2 নম্বরের এসিকিউ প্রশ্ন দিয়েছে। প্রথমে দিয়েছে ভারতবর্ষের রাজধানীর নাম কি, উত্তর হবে নিউ দিল্লি, এবং ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি, উত্তর হবে গোয়া। গোয়া কিন্তু সবচেয়ে ছোট। তারপরে এই প্রশ্নটা কিন্তু প্রতি বছর পরীক্ষায় আসে, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি, উত্তর হবে সিয়াচেন। সিয়াচেনকে ভারতের দীর্ঘতম হিমবাহ বলা হয়। তারপরে দেখো এখানে দিয়েছে যে গঙ্গা নদীর গতিপথের দৈর্ঘ্য কত, গঙ্গা নদী কতটা দৈর্ঘ্য, উত্তর হবে 25 কিমি, অর্থাৎ 2500 কিলোমিটার। এবং তার পরের প্রশ্ন একটা দিয়েছে দেখো সিন্ধু নদী কোথায় প্রবাহ কোথায় গিয়ে মিশেছে। এখানে মনে হয় সিন্ধু নদীর প্রবাহ মিশেছে আরব সাগরে, যেটা পাকিস্তানের করাচি বন্দরের কাছে, পাকিস্তানের করাচি বন্দরের কাছে আরব সাগরে গিয়ে মিশেছে। তো এরপরে আমরা 2 নম্বরের প্রশ্নপত্রগুলো, 2 নম্বরের প্রশ্নপত্র কি বলেছে দেখো আমরা আলোচনা করছি। প্রথম প্রশ্ন বলেছে দেখো পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে, উত্তর হবে আসাম, ত্রিপুরা, তারপরে লিখতে পারো তোমরা বিহার লিখতে পারো, সিকিম লিখতে পারো, এরা কিন্তু বাংলাদেশকে জুড়ে আছে। ভারতের প্রতিবেশী দেশ বা রাষ্ট্র স্বরাষ্ট্র রাষ্ট্রের নামগুলি কি কি, প্রতিবেশী দেশের বা দেশগুলোর নাম কি কি, যেমন বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, অনেক আছে। আমি এখানে 5টা দিয়েছি, তোমরা 5টা লিখবে। তারপরে ভারতের বিশেষ বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ স্থান কয়েকটার নাম বলছে, মানে ভারতে ঐতিহ্যবাহী স্থান যেগুলো পুরো পৃথিবীর মধ্যেই খ্যাত। তো দেখো এখানে অনেকগুলো দিয়েছে, তার মধ্যে আমরা মেন মেন ভারতের যেগুলো সেইগুলো সম্পর্কে জানবো। তো প্রথমে 1 নম্বর দিয়েছে দেখো তাজমহল। তাজমহল কিন্তু সম্রাট শাহজাহান বানায়। সাঁচি স্তূপ, সূর্য মন্দির এবং অজন্তা ইলোরা গুহা চিত্র। তো তোমরা এই প্রথম 3টে দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে প্রশ্নের উত্তরটা। এরপরে চলো আমরা 3 নম্বরের প্রশ্নে যাচ্ছি। 3 নম্বরে এখানে দুটো প্রশ্ন বলেছে, আগে প্রশ্নগুলো পড়ি তারপরে উত্তরগুলো আমি দিচ্ছি সমাধান। তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, নিরক্ষরেখা কাকে বলে, এবং নিরক্ষরেখার মান 0 ডিগ্রি তোমরা জানো, এবং মূল মধ্যরেখা কাকে বলে, এর মান কত, এটাও আহ, মূল মধ্যরেখার এর মানটা কত। তো এখানে দেখো মূল মধ্যরেখার মানটাও এখানে দিয়েছে 0 ডিগ্রি, অর্থাৎ নিরক্ষরেখাটাও 0 হবে এবং মূল মধ্যরেখার মানও 0 ডিগ্রি। কিন্তু এখানে আমাকে 2 নম্বরের প্রশ্নগুলো এগুলো আমরা করবো। প্রথমে নিরক্ষরেখা কাকে বলে এটা আমরা উত্তর দেখবো, তারপরে মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা কাকে বলে, তারপরে অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য। এই 3টে প্রশ্নের উত্তর আমরা এক্ষুনি দেখে নিচ্ছি। তো দেখো এই 3টে প্রশ্নের উত্তর আমরা এক্ষুনি দেখবো। প্রথমে হচ্ছে নিরক্ষরেখা কাকে বলে। তো দেখো এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা প্রত্যেকে দেখতে পেয়েছো। তো খাতায় তোমরা যেটা যেখান থেকে উত্তরটা লিখবে তোমাদের উত্তরটা শুরু হবে যে এইখান থেকে এইখান পর্যন্ত মূল মধ্যরেখা এবং সরি নিরক্ষরেখা, এবং নিরক্ষরেখাটার চিত্র তোমাদের এঁকে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ। এই চিত্রটা কিন্তু তোমাদেরকে আঁকতে হবে। এইটা আঁকলে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু ভালো, স্যাররাও তোমাদেরকে ভালো নাম্বার দেবে। এর পরের প্রশ্ন ছিল মূল মধ্যরেখা কাকে বলে, এরও চিত্র দেওয়া আছে মূল মধ্যরেখা। এবার এই চিত্রটা কি, না এই চিত্রটা এই সংজ্ঞাটা এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, যে বলে পর্যন্ত, ঠিক আছে। প্রাইম মেরিডিয়ান, মূল মধ্যরেখাকে প্রাইম মেরিডিয়ান ইংলিশে বলা হয়।
এর পরের প্রশ্ন ছিল দেখো, অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য। তো তোমাদের যেহেতু 3 নম্বরের পার্থক্য দিয়েছে, তোমরা কিন্তু এতগুলো পয়েন্ট লেখা দরকার নেই। তোমরা এর মধ্যে যে কোনো ছোট ছোট 3টে পয়েন্ট লিখলেই কিন্তু তোমরা 3-এর 3 পেয়ে যাবে। তো এত উত্তর না লিখলেও চলবে, আমি বেশি করে দিয়েছি, তোমাদের যেটা সহজ মনে হবে সেইটা লিখবে। এরপরে দেখো 5 নম্বরের যে দুটো প্রশ্ন দিয়েছে সেইটার আমরা প্রশ্ন উত্তরগুলো করব। প্রথম প্রশ্নগুলো আগে পড়ে নিই। প্রথম প্রশ্ন বলেছে দেখো, গঙ্গা নদীর উৎস, দৈর্ঘ্য, উপনদী, প্রবাহপথ, গড়ে ওঠা প্রধান শহরগুলো, নগরগুলো, পতনস্থল কোথায় উল্লেখ করেছে, মানে গঙ্গা নদীর সম্পর্কে ডিটেলসে আলোচনা করতে বলেছে। তো আমি ইতিমধ্যে গঙ্গা নদীর উৎস ঘুরে এসেছি, দেখে এসেছি, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। তো তোমরা যারা যারা যেতে ইচ্ছুক, তোমরা অবশ্যই একটা প্ল্যান করো যাতে হিমালয় ঘুরতে যেতে পারো। তো এর পরের প্রশ্ন দেখো, উত্তর ভারতের সমভূমি অঞ্চলের সম্পর্কে লেখো। তারপরে ভারতের পশ্চিমে মরু অঞ্চল সম্পর্কে লেখো। এই 3টে প্রশ্নের উত্তর আমরা একবারে জানবো। প্রথমে আমরা গঙ্গা নদীটা দেখে নিই। তো দেখো, গঙ্গা নদীর গতিপথ, গঙ্গা হচ্ছে ভারতের প্রধান নদী এবং দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য 25 কিমি, অর্থাৎ 2525 কিলোমিটার। উৎস কোথায়? উৎস মানে কোথায় নদীটা উৎপন্ন হয়েছে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে এটি উৎপন্ন হয়েছে। প্রচন্ড ঠান্ডা জল, একদম সাদা বরফের স্তূপ থেকেই কিন্তু জলটা বেরোচ্ছে। এর গতিপথ দিয়ে দিয়েছে দেখো, প্রথমে উচ্চ গতি, গঙ্গা নদীর 3টে গতি স্পষ্ট, গঙ্গা নদীর মধ্যগতি এবং নিম্নগতি সবগুলোই দিয়েছে। এবং তোমাদের বলেছিল যে এর সাইডে কোন কোন শহর গড়ে উঠেছে। তো এখানে দেখো অনেকগুলো শহর আছে, হরিদ্বার, দেরাদুন, এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা, কলকাতা। এগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু গঙ্গার তীরবর্তী অঞ্চল। এরপরে ভারতের বৈচিত্র্য অনুযায়ী আহ কিসের করছে, উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চলের ভূমিকা বর্ণনা দিতে বলেছিল। তো তোমরা এইখান থেকেই যে এটা লেখা শুরু করবে, অল্প অল্প করে দেবে, অতটা লেখার দরকার নেই, তোমরা ছোট ছোট পয়েন্ট করে দিলে হবে। তোমাদের এই যে বৈশিষ্ট্য পর্যন্ত কয়েকটা 2-3টে বৈশিষ্ট্য দিলেই কিন্তু তোমাদের এই পর্যন্ত 5 নাম্বার পূরণ হয়ে যাচ্ছে। এই বৈশিষ্ট্য পর্যন্ত লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, এই যে বৈশিষ্ট্য পর্যন্ত লিখলেই কিন্তু হয়ে যাবে তোমাদের। তো এটা লিখো। তারপরে লাস্ট প্রশ্ন ছিল, ভারতের মরু অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো। তো মরু অঞ্চল বলতে মরুভূমি অঞ্চল, যেখানে রাজস্থান আছে এবং গুজরাট, পাঞ্জাব কিছুটা অংশ আছে। এর বৈশিষ্ট্য অনেকগুলো দেওয়া আছে তোমাদের এখানে, 10টা বৈশিষ্ট্য, তার মধ্যে পরীক্ষায় তোমরা 3টে বৈশিষ্ট্য লিখবে এবং তার সম্পর্কে অবস্থান লিখলেই কিন্তু তোমরা 5-এর 5 পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল ভূগোলের 1 নম্বর প্রশ্নপত্র। তোমাদের ইতিমধ্যে গণিত, বিজ্ঞান সমস্ত দেওয়া আছে প্রশ্নপত্রের সমাধান। তোমরা যারা যারা দেখোনি প্লেলিস্ট চেক করে দেখো। এবং তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যাতে আমি পরের ভিডিওটা নিয়ে আসতে পারি। পরের ভিডিওটা আমার রেডি হয়ে আছে, যাদের যাদের দরকার কমেন্ট বক্সে লেখো, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। এবং এই ভিডিওর শেষে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে পরের ভিডিওতে চলে যাবে। অথবা প্লেলিস্টে যদি ক্লিক করো, সেখানে পুরো ভূগোলে যতগুলো সেট ছাড়া আছে সবগুলো তোমরা দেখতে পাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরে আমরা 2 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো। আজকের মতো এই পর্যন্ত। ভালো করে পড়াশোনা করো এবং ভালো রেজাল্ট করো।